আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এমআরআই এর মূলনীতি। তো তোমরা হয়তো বা এমআরআই সম্পর্কে জেনে থাকবে, তোমাদের ক্লাস 9-10 এর বইয়ে, ফিজিক্স বইয়ে এমআরআই, সিটি স্ক্যান এগুলো সম্পর্কে কিছুটা ছিল। ওখানে হয়তো শুধু যন্ত্রের কথা বলা ছিল, কিন্তু এটা কিভাবে কাজ করে বা এর মূলনীতি কি সে সম্পর্কে কোনো কিছু ছিল না। এটা আমাদের মূলনীতিটা এখানে আলোচনা করা হবে। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো ফিজিক্সের একটা জিনিসকে আবার কেমিস্ট্রিতে কেন দেওয়া হলো, তার মানে এখানে কেমিস্ট্রি নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার আছে, সেই বিষয়টাও আমরা দেখবো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এমআরআই হচ্ছে একবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত একটা কার্যকর একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে শরীরের অভ্যন্তরে কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই কিন্তু অভ্যন্তরীণ গঠন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা শরীরের অভ্যন্তরের গঠন সম্পর্কে জানার জন্য আগে যে পরীক্ষাগুলো করতাম, বিশেষ করে এক্স রে পরীক্ষা যেটা ছিল, তো এক্স রশ্মির শক্তি অত্যন্ত বেশি হওয়ার কারণে এটা বারবার যখন মানুষের শরীরে যখন প্রয়োগ করা হতো, তখন কিন্তু দেখা যেত যে মানুষের শরীরে যে সফট টিস্যু গুলো আছে এগুলো নষ্ট হয়ে যেত বা বিভিন্ন রকমের প্রতিক্রিয়ার সৃষ্টি হতো। কিন্তু এমআরআই যন্ত্রে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ব্যবহার করা হয় সেটা অত্যন্ত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। এই তরঙ্গ দৈর্ঘ্যের মান অনেক বড় হওয়ার কারণে এর শক্তি অত্যন্ত কম হয়, ফলে এই রেডিও ফ্রিকোয়েন্সি যখন মানুষের শরীরে যখন আঘাত করে তখন তার কোষের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ মানুষের ক্ষতি ছাড়াই খুব সুন্দর দেহ অভ্যন্তরে গঠন পাওয়ার জন্য কিন্তু এমআরআই যন্ত্রটা ব্যবহার করা হয়। এখানে আমরা একটা এমআরআই যন্ত্রের একটা ছবি দেখছি, যে এখানে মোটামুটি একটা স্ক্যানার থাকে আর একটা শোয়ার মতো একটা পেশেন্ট টেবিল থাকে, যে টেবিল থেকে পেশেন্টকে শোয়াই ভিতরে ঢুকাই দেওয়া হয় স্ক্যানার ভিতরে। সেখানে স্ক্যান করে তার দেহ অভ্যন্তরের গঠন বা বিভিন্ন সমস্যা, যেমন মনে করো যে ব্রেন টিউমার বলো বা মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অর্থাৎ স্ট্রোকের সমস্যা, কোথায় কি প্রবলেম হয়েছে, সেটা কি রকম অবস্থা আছে সেটা জানা যায়। এমনকি স্পাইনাল কর্ডের ভিতরে যে তোমার নার্ভ গুলো আছে এর কি অবস্থা, এগুলোর এমআরআই করা হয়। তো আমরা এমআরআই যন্ত্রের এত জটিল ছবি দেখবো না, আমরা এটা একটু সরল করে দেখবো, বা আমাদের জটিল দেখারও প্রয়োজন হবে না মূলনীতি জানার জন্য। তো প্রথমে আমরা একটু দেখি যে আসলে এমআরআইটার ফুল ফর্মটা কি। এমআরআই এর ফুল ফর্মটা হচ্ছে এরকম: এমআরআই। এমআরআই দ্বারা বোঝানো হচ্ছে যে এম তে হচ্ছে ম্যাগনেটিক, এই ইলেভেশনটা একবার এসেছিল। এম তে হচ্ছে ম্যাগনেটিক, ম্যাগনেটিক মানে হচ্ছে চৌম্বকীয়। আর তে হচ্ছে রেজোন্যান্স, রেজোন্যান্স মানে হচ্ছে অনুনাদ বা অনুরণন। আর আইতে হচ্ছে ইমেজিং, ইমেজিং মানে বুঝতেই পারছো যে ইমেজিং বা প্রতিচ্ছবি। একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে শুধু এমআরআই এর উপরেই যারা মেডিকেল টেকনোলজিস্ট, বিশেষ করে যারা তোমার রেডিও ইমেজিং নিয়ে যারা কাজ করে, তারা এমআরআই এর উপরে 3 থেকে 5 মাসের একটা কোর্স করে। সুতরাং এই 1 ঘন্টার ক্লাসে বা 40 মিনিটের ক্লাসে তুমি এমআরআই সম্পর্কে খুব বেশি ডিটেলস জানবা এমনটা না, বা একটা এমআরআই রিপোর্ট পড়ে তুমি দেহের অভ্যন্তর গঠন কি রকম সেটা বুঝতে পারবা এমনটাও হবে না। ঠিক আছে? তবে এই কথা ঠিক যে এমআরআই মেশিনটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে তুমি কিন্তু একটা ধারণা পাবে। তো এই এমআরআই বা তোমার ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, তাহলে প্রথমে যেমনটা বলেছিলাম যে আমাদেরকে এনএমআর এর মূলনীতি সম্পর্কে জানতে হবে। কিসের মূলনীতি? আমাদেরকে এনএমআর এর মূলনীতি সম্পর্কে জানতে হবে। এনএমআর কি? এনএমআর হচ্ছে মূলত নিউক্লিয়ার, নিউক্লিয়ার। এম তে যথারীতি ম্যাগনেটিক, এখানে দুইটাই এমআর কিন্তু ম্যাগনেটিক রেজোন্যান্স, ম্যাগনেটিক আর রেজোন্যান্স। তার মানে হচ্ছে যে এই এনএমআর কে ব্যবহার করে হয়তোবা এমআরআইটাকে আমরা আবিষ্কার করেছি, এবং আসলে তাই হয়েছে। এনএমআর এর মূল তত্ত্বকে কাজে লাগিয়ে মূলত এমআরআই মেশিন প্রতিষ্ঠা করা হয়েছে। এনএমআর এই নিউক্লিয়ার, নিউক্লিয়ার বলতে বোঝাচ্ছে যে নিউক্লিয়াস সম্পর্কিত। এই এনএমআর পরীক্ষায় যে নিউক্লিয়াস গুলো ব্যবহার করা হয়, নিউক্লিয়াস কি সেটা আমরা নিশ্চয়ই জানি। এটা কোষের নিউক্লিয়াস না, এটা হচ্ছে মূলত পরমাণু নিউক্লিয়াস। যে নিউক্লিয়াস ব্যবহার করা হয়, এই নিউক্লিয়াস গুলোর কিছু বৈশিষ্ট্য থাকে। একটা পরমাণুতে যে ইলেকট্রন গুলো থাকে, এই ইলেকট্রন গুলো মনে করা যাক যে এটা একটা ইলেকট্রন, এইটা হচ্ছে এই পরমাণুটার নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো বৃত্তাকার পথে আবর্তনত অবস্থায় থাকে। ফলে হয় কি, যেহেতু ইলেকট্রন গুলো একটা চার্জযুক্ত কণা, তাই তারা একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এর উপর ভিত্তি করে কিন্তু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার উদ্ভব হয়েছিল, সেটা আমরা জানি। তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসটা যে আছে, এই নিউক্লিয়াসটা তার নিজ অক্ষের উপর আবর্তন করে। নিউক্লিয়াসের হয়তো বা নির্দিষ্ট কোনো শক্তি স্তর নাই যে এই শক্তি স্তরে সে চলাচল করে, কিন্তু নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াসের নিজ অক্ষের উপর আবর্তন করে। যেমন সৌরজগতের সাথে যদি তুলনা করি, যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে আবর্তনরত অবস্থায় থাকে,
এবং সূর্য কিন্তু তার নিজ অক্ষের উপর নিজে কিন্তু আবার আবর্তন করে। তো অনুরূপে এই নিউক্লিয়াসটা যে আছে, নিউক্লিয়াসটা নিজের অক্ষের উপর আবর্তন করে, ফলে এটা একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আবর্তন করার কারণে কি হয়, এটা একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। যেহেতু নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি যে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, তার মধ্যে প্রোটনের চার্জ আছে কিন্তু নিউট্রনের চার্জ নাই। এই যে প্রোটনের যে চার্জ আছে, সার্বিকভাবে কিন্তু নিউক্লিয়াসটারে কিন্তু চার্জ আছে। তো একটা চার্জযুক্ত কণা যখন গতিশীল থাকে, তখন মূলত এর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটা তোমরা বায়োট-স্যাভার্টের সূত্রে জানবে। তাহলে বিষয়টা হচ্ছে যে এই নিউক্লিয়াসটার আবর্তন গতি থাকার কারণে এই নিউক্লিয়াসটা কি করে, একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এখন এই সবগুলো নিউক্লিয়াসে যে এইরকম চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে এমনটা বলা যায় না। এখানে নির্দিষ্ট কিছু শর্ত আছে। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে বিজোড় হতে হয়। যদি কখনো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জোড় হয়, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা একই হয়, বা প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা যদি জোড় হয়, তাহলে ওই নিউক্লিয়াসগুলো কিন্তু আবার চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে না। সেটা কিরকম যদি আমরা একটু উদাহরণ সহকারে দেখি, তাহলে দেখব। যেমনটা মনে করা যায় যে কার্বন 612, তারপরে অক্সিজেন 816, বা সালফার 1632। এই নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখো, যে এখানে প্রতি ক্ষেত্রে কিন্তু এই প্রোটন সংখ্যা যা, এখানে নিউট্রন সংখ্যাও কিন্তু তাই, তাই না? যেমনটা এখানে যদি আমরা তোমার 12 থেকে 6 বাদ দিই, তাহলে 6টা নিউট্রন হচ্ছে, 16 থেকে 8 বাদ দিলে 8টা নিউট্রন হচ্ছে, 32 থেকে 16 বাদ দিলে হচ্ছে 16টা নিউট্রন হচ্ছে। এখানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা একই, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা একই। আর একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে এদের যে ভর সংখ্যা আছে, ভর সংখ্যাগুলো কিন্তু হচ্ছে যে জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে বলা হচ্ছে যে যে সকল নিউক্লিয়াসের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা জোড় সংখ্যা এবং প্রোটন সংখ্যার সমান সংখ্যক নিউট্রন সংখ্যা থাকে, সেই সকল নিউক্লিয়াস বাদ দিলে, এই নিউক্লিয়াস গুলো বাদ দিয়ে বাকি সকল নিউক্লিয়াস হয় এনএমআর সক্রিয়। তার মানে হচ্ছে যে এই নিউক্লিয়াস গুলো হচ্ছে এনএমআর নিষ্ক্রিয়। এই নিউক্লিয়াস এরা হচ্ছে এনএমআর নিষ্ক্রিয়, এরা এনএমআর নিষ্ক্রিয়। তার মানে এরা, এই নিউক্লিয়াস গুলো চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে না। তাহলে এনএমআর পরীক্ষায় মূলত সেই নিউক্লিয়াস গুলোকে বিবেচনা করা হয় যে নিউক্লিয়াস গুলো চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। তো আমরা আগে একটু এনএমআর এর মূলনীতিটা একটু দেখব, তারপর আমরা এমআরআই ব্যাখ্যা করব। তো এনএমআর এর মূলনীতি বুঝবার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে। মনে করা যাক যে এটা একটা চুম্বক ক্ষেত্র। এটা একটা চুম্বক ক্ষেত্র, এটা একটা চুম্বক ক্ষেত্র। এটা একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্র, একে আমরা বি নট দ্বারা প্রকাশ করছি। এটা কি, এটা একটা হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র। আচ্ছা, চুম্বক ক্ষেত্র এখন চুম্বকের মতো আচরণ করে। ও, এখানে একটা কথা বলা হলো না, যে যে রেজোন্যান্সটা আবার কি জিনিস, বা অনুরণনটা কি। রেজোন্যান্স বা অনুরণন, অনুরণন হচ্ছে যে আসলে দুইটা ভিন্ন জিনিস যখন একই অবস্থা প্রাপ্ত হয়, তখন এই ঘটনাটাই হচ্ছে অনুরণিত হওয়া বা অনুরণন অবস্থা। তো এখানে মূলত যে কাজটা করা হবে, যে আমরা যখন কোনো নিউক্লিয়াসকে এইরকম একটা চুম্বক ক্ষেত্রে স্থাপন করব, তখন ওই নিউক্লিয়াসটা চুম্বক ক্ষেত্রের সাথে একটা কৌণিক ব্যবধান রেখে একটা শক্তি নিয়ে আবর্তিত হবে। আর ঠিক সেটা যে পরিমাণ শক্তি নিয়ে আবর্তিত হচ্ছে, আমরা যদি বাইরে থেকে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে যদি ঠিক সেই পরিমাণ শক্তি ওই নিউক্লিয়াসটার উপর প্রয়োগ করি, তাহলে প্রকৃত শক্তির সাথে এই নিউক্লিয়াসটার শক্তির রেজোন্যান্স ঘটবে। ফলে এখানে কিছু পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন হবে আমরা একটু পরে দেখি। তাহলে মনে করি এটা একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে আমরা এইরকম 3টা নিউক্লিয়াসকে এখানে স্থাপন করলাম। এই নিউক্লিয়াস গুলো মূলত আমরা প্রোটন এনএমআর হিসেবে ব্যবহার করব। এগুলো আমাদের হচ্ছে প্রোটন, প্রোটন। তার মানে কি, এদের কেন্দ্রে মাত্র একটা করে প্রোটন আছে, এই জন্য এটাকে আমরা প্রোটনের নিউক্লিয়াস বলছি, বা এটাকে আমরা হাইড্রোজেনের নিউক্লিয়াস বলতে পারি, হাইড্রোজেন নিউক্লিয়াস। ঠিক আছে, হাইড্রোজেন বা প্রোটন নিউক্লিয়াস বলতে পারি। এখন এই নিউক্লিয়াস গুলোকে যখন এই চুম্বক ক্ষেত্রে যখন স্থাপন করা হবে, তখন এই নিউক্লিয়াস গুলো চুম্বক ক্ষেত্রের দিকের সাথে একটা কৌণিক ব্যবধান রেখে আবর্তিত হতে থাকবে। মনে করি এটা একটা হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের দিক, আর আমরা যে নিউক্লিয়াসটাকে স্থাপন করছি সেটা হচ্ছে এই নিউক্লিয়াসটা। এই নিউক্লিয়াসটাকে যখন আমরা বাহ্যিক চুম্বক ক্ষেত্রে যখন স্থাপন করব, তখন এই নিউক্লিয়াসটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রের সাথে একটা কৌণিক ব্যবধান রেখে
হ্যাঁ, একটা কৌণিক ব্যবধান রেখে আবর্তিত হতে থাকবে। মনে করা যাক যে এইটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াসটার চুম্বক ক্ষেত্রের দিক, এবং এটা যেদিকে আবর্তিত আছে সেইটা মনে করা যাক যে এরকম, এটা একটু এরকম, এটা তার আবর্তনের দিক। তো এই যে একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন নিউক্লিয়াসকে স্থাপন করা হয়, তখন নিউক্লিয়াসটা এই চুম্বক ক্ষেত্রের সাথে একটা কৌণিক ব্যবধান রেখে বৃত্তাকার পথে আবর্তিত অবস্থায় থাকে। এই গতিকে বলা হচ্ছে লেমর গতি। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে লেমর গতি। লেমর গতি কখন সৃষ্টি হচ্ছে? যখন এই নিউক্লিয়াসটাকে আমরা বাহ্যিক চুম্বক ক্ষেত্রে স্থাপন করতেছি, তখন এটা লেমর গতি প্রাপ্ত হচ্ছে, একটা কৌণিক ব্যবধান রেখে আবর্তিত হচ্ছে। এখন প্রতি সেকেন্ডে এইরকম যতগুলো পূর্ণ আবর্তন সম্পন্ন করে সেটাকে বলা হচ্ছে লেমর ফ্রিকোয়েন্সি। লেমর ফ্রিকোয়েন্সি সাধারণত নিউ দ্বারা প্রকাশ করা হয়। তো এই লেমর ফ্রিকোয়েন্সি নিউ, এইটা কিন্তু যে চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা এই নিউক্লিয়াসটাকে স্থাপন করেছি তার মানের সাথে সমানুপাতিক হয়। তার মানে হচ্ছে যে আমরা যদি এখানে 1 টেসলা মানের একটা চুম্বক ক্ষেত্রে যদি আমরা একটা যদি প্রোটনকে স্থাপন করি, তাহলে এটা যে পরিমাণ প্রতি সেকেন্ডে আবর্তিত হবে, আমরা যদি এটাকে যদি 2 টেসলা মানের একটা চুম্বক ক্ষেত্রে এই প্রোটনটাকে স্থাপন করি, তাহলে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ সংখ্যক প্রতি সেকেন্ডে কিন্তু সেটা আবর্তিত হবে। তো স্বাভাবিকভাবে আমরা যদি একটু সমান চিহ্নের যদি ব্যবহার করতে চাই, তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিব। এই ধ্রুবকটাকে বলা হচ্ছে গাইরোম্যাগনেটিক ধ্রুবক। এই ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, যেমন 42.58 মেগাহার্টজ টেসলা ফর প্রোটন। তার মানে হচ্ছে যে আমরা একটা প্রোটনকে যদি 1 টেসলা মানের একটা চুম্বক ক্ষেত্রে স্থাপন করি, তাহলে আমাদের এই প্রোটনটা প্রতি সেকেন্ডে 42.58 মিলিয়ন বার আবর্তিত হয়। ঠিক আছে, এই মানটা আমাদের একটু লাগবে পরে, যার ফলে এটা লেখা। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, যখন এই নিউক্লিয়াসগুলোকে বা প্রোটনগুলোকে যখন আমরা বাহ্যিক চুম্বক ক্ষেত্রে স্থাপন করি, তখন এই নিউক্লিয়াসগুলোর যে চুম্বক ক্ষেত্রের যে দিক, এই দিকটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল হতে পারে, এইভাবে সমান্তরাল হতে পারে, অথবা তার বিপরীত সমান্তরাল হতে পারে। যে নিউক্লিয়াসগুলো প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সজ্জিত হয় তাদের শক্তি কম হয়। মনে করি যে এইরকম এখানে যেভাবে লেখা হয়েছে, তাতে দুইটা নিউক্লিয়াসকে দেখা যাচ্ছে প্রযুক্ত চুম্বকের দিকের সাথে, এদের শক্তি কম, এটা হচ্ছে কম শক্তির। ঠিক আছে, আর এটা হচ্ছে বেশি শক্তি। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এইদিকে যতই যাচ্ছে তত একটি শক্তি বাড়বে। হ্যাঁ, আর যে নিউক্লিয়াসটা প্রযুক্ত চুম্বকের বিপরীতে সজ্জিত হয় তার শক্তি একটু বেশি হয়, সেইটা মনে করা যাক যে এই নিউক্লিয়াসটা। এখন এই যে আমরা যে বললাম, এখানে যে ছোট্ট একটা হিসাব করে দেখানো হলো যে যদি আমরা একটা প্রোটনকে 1 টেসলা মানের একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রে স্থাপন করি, তাহলে সেটা প্রতি সেকেন্ডে 42.58 মেগাহার্টজ পরিমাণ কম্পাঙ্কের শক্তি নিয়ে আবর্তিত অবস্থায় থাকে। এখন ঠিক এই পরিমাণ শক্তি যদি আমরা এখন প্রয়োগ করি, তো এই পরিমাণ শক্তি মূলত রেডিও ফ্রিকোয়েন্সি থেকে পাওয়া সম্ভব। তাহলে 42.58 মেগাহার্টজ পরিমাণ শক্তি যদি আমরা প্রয়োগ করি, তাহলে নিউক্লিয়াসগুলোর মধ্যে থেকে দেখা যায় তখন নিম্ন শক্তি স্তর থেকে নিউক্লিয়াসগুলো উচ্চ শক্তি স্তরে যায়। ফলে মনে করা যায় এখানে আর একটা থাকে আর এখানে দুইটা হয়। এরপরে কি হয়, এরপর যদি আবার আমরা এই রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করা যদি আমরা যদি বন্ধ করে দেই, যদি অফ করে দেই, তাহলে ওই নিউক্লিয়াসগুলো আবার কিন্তু উচ্চ শক্তি স্তর থেকে আবার পুনরায় নিম্ন শক্তি স্তরে আসে। তো এই যে উচ্চ শক্তি স্তর থেকে যে এখানে যে নিম্ন শক্তি স্তর যে আসতেছে নিউক্লিয়াসটা, এটা আসার সময় কিছু শক্তি বিকিরণ করে। কিছু শক্তি কি করবে? বিকিরণ করবে। এই বিকিরিত শক্তি মূলত বিকিরিত শক্তি কি করে? একটা এনএমআর সিগন্যাল তৈরি করে। তাহলে এনএমআর এর মূলনীতি কি? এনএমআর এর মূলনীতি হচ্ছে, যখন কোনো এনএমআর সক্রিয় নিউক্লিয়াসকে আমরা বাহ্যিক চুম্বক ক্ষেত্রে স্থাপন করি, তখন ওই নিউক্লিয়াসগুলো বাহ্যিক চুম্বক ক্ষেত্রের দিকের সাথে একটা কৌণিক ব্যবধান রেখে আবর্তিত অবস্থায় থাকতে পারে। আবার এরকমটাও হতে পারে যে এই প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকের বিপরীত দিকের সাথেও কিন্তু আবর্তিত হতে পারে। এখানে যদি মনে করা যাক যে এইটাকে আমরা বলি, তাহলে এটা বিপরীত দিক থেকে হচ্ছে। তো এই যে নিউক্লিয়াসগুলো প্রযুক্ত চুম্বকের দিকের সাথে সমান্তরালভাবে বিন্যাসিত থেকে আবর্তিত হয়, তাদের শক্তি কম হয়। আর যে নিউক্লিয়াস প্রযুক্ত চুম্বকের দিকের সাথে বিপরীতে
সজ্জিত থেকে আবর্তিত হয় তাদের শক্তি বেশি হয়, ফলে নিউক্লিয়াসগুলোর মধ্যে একটা শক্তির ব্যবধান সৃষ্টি হয়। তার মানে এটা কথা বলা যাবে না যে নিউক্লিয়াসগুলো মনে হয় যে প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর এরকম হয়, এরকমটা হয় না, তবে নিউক্লিয়াসগুলোর মধ্যে শক্তির কিছুটা পার্থক্য হয়। তো যে পরিমাণ শক্তি পার্থক্য হয় সেই পরিমাণ শক্তি যদি আমরা যদি প্রয়োগ করি, যেমন এই দুই প্রকার নিউক্লিয়াসের শক্তির ব্যবধানটা হয় এরকম যে একটা প্রোটনকে যদি আমরা 1 টেসলা মানে একটা বাহ্যিক চুম্বকীয় স্থাপন করি, তাহলে এই পরিমাণ কম্পাঙ্কের সমতুল্য শক্তির পার্থক্য হয়। ওই পরিমাণ শক্তি প্রয়োগ করলে নিউক্লিয়াসগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। আর রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া যদি আমরা যদি বন্ধ করে দেই, তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিউক্লিয়াসটা আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, ফলে কিছু শক্তি বিকিরণ করে যে শক্তিটা একটা কিন্তু এনএমআর সিগন্যাল তৈরি করে। তো এই হচ্ছে আমাদের এনএমআর এর মূলনীতি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এমআরআই এর মূলনীতিটা দেখব, এবং এনএমআর এর সাথে এমআরআই এর এই মূলনীতির সম্পর্কটা কি সেটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি যখন তোমার এমআরআই মেশিন যখন প্রবেশ করবে তার আগে দেখা যাচ্ছে এই যে তার যে প্রোটন গুলো আছে, একটা কথা বলে রাখা ভালো যে মানুষের শরীরে আমরা জানি যে 70% হচ্ছে পানি, এই বডির 70% হচ্ছে পানি। তো পানিতে কি আছে, পানিতে মূলত এরকম অক্সিজেন এবং হাইড্রোজেন আছে। তার মধ্যে আমরা জানি যে অক্সিজেনটা হচ্ছে তোমার এনএমআর নিষ্ক্রিয় আর হাইড্রোজেনটাই হচ্ছে মূলত এনএমআর সক্রিয়। এই জন্য মূলত আমরা প্রোটন এনএমআর আলোচনা করছি। এইরকম একটা মানুষ যখন এমআরআই মেশিনে যখন প্রবেশের যখন আগে থাকে, তখন তার এই নিউক্লিয়াসের স্পিন গুলো বা নিউক্লিয়াস যে চুম্বক ক্ষেত্র তৈরি করে সেই চুম্বক ক্ষেত্রগুলো এলোমেলো ভাবে বিভিন্ন দিকে থাকে, যেমন এক একটা এক এক দিকে আছে, এক একটা এক এক দিকে আছে। অথচ এই ব্যক্তিকে যখন এমআরআই এর মেশিনের ভিতরে যখন ঢুকায় দেওয়া হয়, তখন এইটা যদি হয় তার বাহ্যিক চুম্বক ক্ষেত্রের দিক, তাহলে দেখা যায় যে তার এই প্রোটন গুলো যে চুম্বক ক্ষেত্র তৈরি করতেছে সেই প্রোটন গুলো সজ্জিত হয়ে যায় বাহ্যিক চুম্বক ক্ষেত্রের সমান্তরালে। তার মধ্যে কিছু নিউক্লিয়াস আছে যেগুলো বাহ্যিক চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমান্তরালে সজ্জিত হয়, যেমন এখানে 3টাকে সমান্তরাল করে দেখানো হয়েছে, আর একটাকে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে কিন্তু সজ্জিত হয়েছে, এরকমটা দেখানো হয়েছে। তো আমরা একটু এমআরআই মেশিনে একটু সরল একটা ছবি দেখি। ছবিটা হচ্ছে এরকম, এখানে সমাক্ষীয়ভাবে 3টা সিলিন্ডার ব্যবহার করা হয়। মনে করা যাক যে এটা একটা সিলিন্ডার, আর 2টা সিলিন্ডার আমরা নেব। মনে করা যাক যে এটা আর একটা সিলিন্ডার, এটাও পিঙ্ক কালার করে দেই এবং কপি করে এইদিকে একটা নেই। 2টা সিলিন্ডার হয়ে গেল। এরকম একটা সিলিন্ডার নিতে হচ্ছে, আর এটা কপি করে নিয়ে এখানে আর একটা সিলিন্ডার দিতে হচ্ছে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে পরস্পর সমাক্ষীয় ভাবে অর্থাৎ একই অক্ষ বরাবর 3টা সিলিন্ডার কেনা হয়েছে। এইটা কিন্তু হচ্ছে এমআরআই মেশিনটার হচ্ছে স্ক্যানার। তার মানে আমরা যে এই যে এখানে যে স্ক্যানারটা যে দেখছি, এই যে গোটাল রাউন্ড যে স্ক্যানারটা যে দেখছি, এই স্ক্যানারটাতে মূলত 3টা জিনিস আছে বা 3টা সিলিন্ডার আছে। তার মধ্যে সবচেয়ে যে বাইরের যে সিলিন্ডারটা আছে, এইটাকে আমরা বলতেছি ম্যাগনেট। ম্যাগনেট এইটা মূলত আমাদের এখানে যে বাহ্যিক চুম্বক ক্ষেত্র যে একটা প্রয়োজন হবে, এই ম্যাগনেটটা কিন্তু সেই বাহ্যিক চুম্বক ক্ষেত্রের চাহিদাটা পূর্ণ করবে। আর এরপরে আমরা যে একটা পিঙ্ক কালার যে একটা সিলিন্ডার দেখতেছি, এইটা হচ্ছে আমাদের মূলত গ্রেডিয়েন্ট কয়েল। গ্রেডিয়েন্ট কয়েল, এটার কাজ হচ্ছে যে শরীরের বিভিন্ন অংশে ত্রিমাত্রিক ভাবে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর টার্গেট সেট করে সেই জায়গার ছবি গ্রহণে সহায়তা করবে। আর আমরা আর একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে এই জিনিসটা সবচেয়ে ভিতরের যেটা, এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। হ্যাঁ, এটা রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। এটাকে আমরা একটা স্পেকট্রোমিটার সাথে একটু সংযোগ দিব, আর এইখানে আমরা একটা স্পেকট্রোমিটার নেব। মনে করা যায় এটা একটা আমাদের স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটারটার সাথে সংযুক্ত থাকবে আমাদের একটা কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমটা হচ্ছে এইটা আমাদের কম্পিউটার সিস্টেম, কম্পিউটার মনিটর। এটা একটু ভিন্ন কালি দেই, মনে করা যাক এইরকম। আর তার সাথে একটা কিবোর্ড থাকবে, মনে করা যাক এটা হচ্ছে সেই কিবোর্ডটা। আর এর সাথে কি থাকবে, কিবোর্ডের সাথে তো সংযোগ থাকবেই। আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে এইটার সাথে আমাদের একটা মাউস থাকলো, এরকম একটা অবস্থা। এটা মাউস।
আর একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে যে এই রেডি ফ্রিকোয়েন্সি যেমন এটার সাথে প্রয়োগ করা যায়, অনুরূপে আবার এই রেডি টু ফ্রিকোয়েন্সি গ্রহণ করারও কিন্তু ব্যবস্থা থাকে। তো মনে করা যাক এইটা হচ্ছে আমাদের সেই রেডি ফ্রিকোয়েন্সি গ্রহণের ব্যবস্থা করা, এরকমটা। তো এই হচ্ছে মোটামুটি একটা এমআরআই যন্ত্রের একটা ব্লক ডায়াগ্রাম, একটা স্কিমেটিক ডায়াগ্রাম বা ধারণা সূচক ছবি। এখান থেকে আমরা যে ধারণাগুলো পাবো সেটা হচ্ছে যে আমাদের এখানে বাইরের দিকে, সবচেয়ে বাইরের দিকে হলুদ যে অংশটা করছে, এটা দিয়ে একটা ম্যাগনেট থাকে, তারপরে ভিতরে একটা সিলিন্ডার থাকে যেটাকে গ্রেডিয়েন্ট কয়েল বলা হচ্ছে, আর সবচেয়ে ভিতরের যে এই ইয়েটা থাকে, এই সিলিন্ডারটা থাকে, এটাকে বলা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল, রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল বা আরএফ কয়েল। এখন এই কয়েলের মধ্যে ম্যাগনেট যেটা কাজ করে সেটা হচ্ছে এই বাহ্যিক চুম্বকক্ষেত্র যেমন আছে সেই কাজটা করে এই ম্যাগনেটটা। আর গ্রেডিয়েন্ট কয়েল যে কোনো একটা স্থানের ত্রিমাত্রিক ছবি গ্রহণে সহায়তা করে। আর রেডি ফ্রিকোয়েন্সি কয়েলটা মূলত এই কম্পিউটার মধ্যে কমান্ডের মাধ্যমে, এখানে যেমন রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করা হয়, রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করা হয়, আরএফ প্রয়োগ করা হয়, আবার কমান্ড দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি বন্ধ করে দেওয়া যায়। দেওয়ার ফলে যে সিগন্যালটা বিকিরণ করবে, এই যে এখানে কি একটা সিগন্যাল বিকিরণ করে, এই বিকৃত যে সিগন্যালটা আছে সেই বিকৃত সিগন্যালটা আবার এখানে ধারণের জন্য এটাকে আমরা একটা রিসিভারও বলতে পারি। তার মানে এটা হচ্ছে প্রেরণ আর এটা হচ্ছে গ্রহণ। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এইরকম কতগুলো আমরা রেখা পাই বা এনএমআর রেখা পাই, ঠিক আছে। এখন কি রকম হবে রেখা, এটাকে আমরা বলছি স্পেকট্রোমিটার। এটা হচ্ছে আমাদের স্পেকট্রোমিটার। আর এটা হচ্ছে আমাদের মনিটর, এটা হচ্ছে মনিটর, এখানে আমরা দেখতে পারবো। আর পরবর্তীতে এই স্পেকট্রোমিটারে যে সিগন্যালগুলো পাওয়া যায়, এই সিগন্যালগুলো মূলত অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার মাধ্যমে একে ছবিতে কনভার্ট করে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু এই সিগন্যাল তৈরি পর্যন্ত পুরো যে ঘটনাটা হয় সেটা কিন্তু পুরাটাই আমাদের এনিমারের মতো। এ সময় যেটা হয় যে এই যে একটা ব্যক্তিকে যখন আমরা এখানে যখন প্রবেশ করে দিই, মনে করা যায় যে এই ব্যক্তিকে এখানে প্রবেশ করে দেওয়া হলো, ব্যক্তির ছবিটা হচ্ছে এরকম, ইনি একজন ভদ্রলোক, এখানে প্রবেশ করে দেওয়া হলো। এই ভদ্রলোককে এখানে প্রবেশ করে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে এনার যে দেহের মধ্যে যে পানি আছে, পানিতে যে প্রোটন আছে, প্রোটনগুলো যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, সেই চুম্বক ক্ষেত্রের সাথে এই ম্যাগনেটের ভিতরে যখন ঢুকাই দিচ্ছি, অর্থাৎ এখানে এইরকম যে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রোটন রাখলে যে অবস্থাটা হয়, এখানে সেই অবস্থাটা হচ্ছে যে এই প্রোটনগুলো প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকের সাথে কিংবা বিপরীত দিকের সাথে কিন্তু সজ্জিত হয়। তো আমরা এখানে যেভাবে লিখছি তাতে এখানে দেখানো হচ্ছে যে এখানে মোটামুটি আহ, একটা, দুইটা, তিনটা নিউক্লিয়াসকে আমরা প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকের সাথে দেখাচ্ছি, আর একটা নিউক্লিয়াসকে আমরা প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের বিপরীতে দেখিয়েছি। তো এই যে যে নিউক্লিয়াসগুলো প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সজ্জিত হচ্ছে তাদের একরকম শক্তি হয়, যেমনটা আমরা এখানে বলছিলাম যে তাদের শক্তি কম হয়। আর যে নিউক্লিয়াসগুলোকে প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের বিপরীতে সজ্জিত হচ্ছে তাদের শক্তি বেশি হয়, যেমনটা এখানে বলা হয়েছিল। তার মানে হচ্ছে যে একজন ব্যক্তি যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন তার শরীরের মধ্যে এই চুম্বক ক্ষেত্রগুলো এলোমেলো দিক বিন্যাসে থাকে। যখন তাকে এইরকম একটা এমআরআই মেশিনের ভিতরে যখন ঢুকে দেওয়া হয়, তখন এই চুম্বক ক্ষেত্রগুলো প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের সাথে একটা কৌণিক ব্যবধান রেখে আবর্তিত হতে থাকে। এই আবর্তিত হওয়ার সময় এই চুম্বক ক্ষেত্রগুলো প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমান্তরাল হতে পারে অথবা বিপরীত সমান্তরালও হতে পারে। তার মধ্যে থেকে যে সকল নিউক্লিয়াস প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমান্তরাল বিন্যাস হয় তাদের শক্তি কম হয়, আর যে সকল নিউক্লিয়াস প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে যখন সজ্জিত হয় তাদের শক্তি বেশি হয়। তো এটা যদি আমরা পরবর্তী ছবিতে একটু লিখি, মনে করা যাক আমরা ওখানে যেভাবে লিখেছিলাম তাতে এরকমটা হচ্ছে। এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, পাশাপাশি মনে করা যাক যে এটা আরেকটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, তারপর মনে করা যাক যে এটা আরেকটা শক্তি স্তর এবং এটা আরেকটা শক্তি স্তর। তাহলে এখানে আমরা যেভাবে লিখেছি তাতে আমরা বলতে পারি যে এখানে বিষয়টা হচ্ছে এরকম, যে এখানে আমরা তিনটা নিউক্লিয়াসকে দেখিয়েছি যে যেগুলোর স্পিন প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকে।
তো মনে করা যাক যে এখানে সেই নিউক্লিয়াস তিনটা আছে, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস এবং এটা একটা নিউক্লিয়াস। আর একটা ক্ষেত্রে প্রযুক্ত চুম্বকক্ষেত্রের বিপরীতে সজ্জিত হয়েছে, এখানে মনে করো সেইটা হচ্ছে এই নিউক্লিয়াসটা। তো নিট ফলাফল হচ্ছে যে যেহেতু তিনটা নিউক্লিয়াস প্রযুক্ত চুম্বকক্ষেত্রের দিকের সাথে বিন্যাসিত হয়, তাই এই লোকটার যে নিট যে চুম্বক যেটা ফিল করে সেটা হচ্ছে প্রযুক্ত চুম্বকক্ষেত্রের দিকের সাথেই করে, যেটা এইখানে এম নট দ্বারা প্রকাশ করানো হয়েছে। এখন এই দিকে শক্তি যদি আমরা নির্দেশ করি, এখন আমরা যদি এই ব্যক্তিকে যে এমআরআই মেশিনের মধ্যে প্রবেশ করে দিচ্ছি, এটা এমআরআই মেশিনের একটা ছবি মনে করো, এমআরআই যন্ত্র, সেই যন্ত্রটাতে যে চুম্বকটা ব্যবহার করা হয়েছে সেটা মনে করা যায় যে 1.5 টেসলা মানের। সাধারণত ম্যাক্সিমাম বাংলাদেশে যে এমআরআই মেশিনগুলো আছে সেগুলোর মধ্যে যে চুম্বকটা ব্যবহার করা হয় এই চুম্বকটা মূলত 1.5 টেসলা মানের। তো যদি 1.5 টেসলা মানের হয় তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে মিউ নট সমান ছিল 42.58 মেগা হার্টস পার টেসলা। সুতরাং 1.5 টেসলার জন্য আমাদের এই মানটা 1.5 গুণ হবে, মানে 42.58 ইন্টু হচ্ছে 1.5 এত টেসলা হবে। তার মানে হচ্ছে তোমার কত, 42 এর অর্ধেক হচ্ছে 21, 63, 63.87 মেগা হার্টস হচ্ছে ফর প্রোটনের জন্য। তার মানে আমরা যদি এইরকম একটা চুম্বক ক্ষেত্র যার মান হচ্ছে 1.5 টেসলা, এই 1.5 টেসলার একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটা ব্যক্তিকে প্রবেশ করে দেই, তাহলে তার যে এখানে প্রোটন গুলো আছে এই প্রোটন গুলোর প্রতি সেকেন্ডে 63.87 মিলিয়ন বার আবর্তিত অবস্থায় থাকবে। আবর্তিত থাকার সময় যেটা হবে সেটা হচ্ছে যে এই আবর্তনটা দুই রকম হবে, হয় প্রযুক্ত চুম্বকের দিকের সাথে হবে নতুবা বিপরীত দিকের সাথে হবে। তো যেমনটা বলা হলো যে প্রযুক্ত চুম্বকের দিকের সাথে যেগুলো হয় সেগুলো শক্তি কম হয়। এখন আমরা যদি এখানে রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করি যার মান হচ্ছে 63.87 মেগাহার্টজ, তাহলে এখান থেকে নিউক্লিয়াস কিন্তু উচ্চতর শক্তি স্তরে যাবে। এখান থেকে নিউক্লিয়াস গুলো উচ্চতর শক্তি স্তরে যাবে। উচ্চতর শক্তি স্তরে গেলে তখন এরকম হবে যে এখানে থাকতেছে তখন সে দুইটা নিউক্লিয়াস, এখানে হচ্ছে তখন দুইটা নিউক্লিয়াস। এরপর যদি আমরা এই মাউস দিয়ে যদি কমান্ড দিয়ে যদি রেডিও ফ্রিকোয়েন্সি যদি অফ করে দেই, তাহলে যেটা হবে, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আমরা যদি অফ করে দেই, তাহলে এবার দেখা যাবে যে এই নিউক্লিয়াসগুলো আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে। ফলে এখানে আবার আগের মতো তিনটা নিউক্লিয়াস অবস্থান করছে। এখানে তিনটা চারটা এগুলো দ্বারা মূলত একটা সরল একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্রকৃতপক্ষে এখানে কিন্তু কোটি কোটি নিউক্লিয়াসের কিন্তু এই ঘটনা ঘটে। ঠিক আছে, তো যখন এই যে উচ্চ শক্তি স্তর থেকে নিউক্লিয়াসটা, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিউক্লিয়াসটা এই যে নিম্ন শক্তি স্তরে আসতেছে, এইখানে যে শক্তি যে বিকিরণ করছে, শক্তি তখন কি করতে হবে, তাকে বিকিরণ করতে হবে না। এই বিকিরিত শক্তি মূলত একটা সিগন্যাল তৈরি করবে, সিগন্যাল তৈরি করবে, যেটা আমরা এই যে আমাদের যে যন্ত্রটা আছে এই সিগন্যাল হিসেবে আমরা এখানে পাবো। এখন এই সিগন্যালটাকে যদি আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে যদি আমরা প্রেরণ করি, তাহলে এটাকে আমরা মূলত ইমেজ হিসেবে পাবো। এখানে আমরা একটা ইমেজ হিসেবে পাবো। এই যে এনএমআর সিগন্যালটাকে ইমেজ হিসেবে পরিণত করার এই অংশটুকু মিলেই হচ্ছে টোটালটা হচ্ছে এমআরআই। আর এই ইমেজটাকে, এই সিগন্যালটাকে ইমেজে পরিণত না করার আগ পর্যন্ত যে ঘটনাটা সেটা কিন্তু হচ্ছে এনএমআর। এই জন্য কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে আমরা যদি এমআরআই সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে এনএমআর সম্পর্কে জানতে হবে। তাহলে এনএমআর এর মূল বক্তব্য হচ্ছে যে যখন একটা নিউক্লিয়াসকে বাহ্যিক চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, তখন ওই নিউক্লিয়াসটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রের সাথে একটা কৌণিক ব্যবধান রেখে আবর্তনরত অবস্থায় থাকে। প্রতি সেকেন্ডে সেটা যতবার আবর্তিত থাকে সেইটাকে তার ফ্রিকোয়েন্সি বলা হয়। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এর আবর্তন যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে। এখন এটা যে শক্তি নিয়ে আবর্তিত হয় সেই শক্তির সমান পরিমাণ শক্তি যদি এই নিউক্লিয়াসের উপর প্রয়োগ করা হয়, তাহলে এই নিউক্লিয়াসটা তার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। আবার সেই শক্তি প্রয়োগ করা বন্ধ করে দিলে উচ্চ শক্তি স্তর থেকে উত্তেজিত এই নিউক্লিয়াসটা আবার কিন্তু নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। তো একটা বিষয় এখানে খেয়াল করার মতো সেটা হচ্ছে যে অধিকাংশ নিউক্লিয়াস নিম্ন শক্তি স্তরে অধিক স্থিতিশীল থাকার কারণে এই নিউক্লিয়াস অধিকাংশের স্পিন কিন্তু প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকের সাথে হয়। এই জিনিসটাই হচ্ছে এনএমআর। আর এইটার সাথে আমাদের এখানে এমআরআই শুধু এটুকু হচ্ছে, একজন ব্যক্তিকে যার আমরা এমআরআই করব তাকে আমরা এই স্ক্যানার, এই টোটাল এইটাকে বলা হচ্ছে স্ক্যানার। টোটাল এই যে যন্ত্রটা আছে এটাকে বলা হচ্ছে স্ক্যানার।
এই স্ক্যানারের মধ্যে যখন একটা ব্যক্তিকে ঢুকানো হয় তখন এই ব্যক্তির মাঝে থাকা যে পানির অণু আছে সেখানে যে প্রোটনগুলো আছে এই প্রোটনগুলো যদি আমরা 1.5 টেসলা মানের একটা এমআরআই মেশিনে তাকে প্রবেশ করে দিই তাহলে তার এই প্রোটনগুলো প্রতি সেকেন্ডে 63.87 মেগাহার্টজ বা এত মিলিয়ন বার প্রতি সেকেন্ডে আবর্তনরত অবস্থায় থাকে। এখন এই রকম আবর্তনরত এই নিউক্লিয়াসগুলোর উপর আমরা যদি শক্তি প্রয়োগ করি, বিশেষ করে রেডিও ফ্রিকোয়েন্সি যদি আমরা প্রয়োগ করি, তাহলে এগুলো নিম্ন শক্তি স্তর থেকে নিউক্লিয়াসগুলো উত্তেজিত হয়ে উপরের শক্তি স্তরে যায় এবং শক্তি প্রয়োগ করা বন্ধ করলে উচ্চ শক্তি স্তর থেকে নিউক্লিয়াসগুলো আবার পুনরায় শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আসে। তো এ সময় যে শক্তিটা বিকিরণ করে এই বিকৃত শক্তিটা মূলত একটা ফ্রি ইন্ডাকশন তোমার সিগন্যাল প্রদান করে, ফ্রি ইন্ডাকশন দিকে সিগন্যাল প্রদান করে বা এফআইডি সিগন্যাল প্রদান করে। এই এফআইডি সিগন্যালটাকে মূলত অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে আমরা ছবিতে কনভার্ট করে আমরা দেখি যে দেহের অভ্যন্তরের গঠনটা কিরকম। তো এমআরআই এর গঠন মোটামুটি কিন্তু এরকমই এবং এর মূলনীতি এতটুকুই। জাস্ট এনএমআর এর মূলনীতি পড়ার পর ওই এনএমআর সিগন্যালটাকে বিশেষ ব্যবস্থায় ডিজিটাল সিগন্যালে পরিণত করে দেহের অভ্যন্তরের গঠন সম্পর্কে জানাটাই হচ্ছে এমআরআই এর মূলনীতি। এই জন্য আমাদেরকে আগে এনএমআর এর মূলনীতি বুঝতে হবে। এখন আমরা এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যে এখানে যে ইমেজটা পাই তা ইমেজটা কেমন হবে সেটা কিন্তু কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে স্বস্তিকাল। স্বস্তিকাল কি? স্বস্তিকাল হচ্ছে এই যে আমরা যখন শক্তি প্রয়োগ করছিলাম তখন আমাদের নিউক্লিয়াসটা কি করলো, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেল। তারপর শক্তি যখন আমরা প্রয়োগ করা যখন বন্ধ করে দিলাম তখন ওই নিউক্লিয়াসটা আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলো। তাহলে একটা উত্তেজিত নিউক্লিয়াস শক্তি ছেড়ে দিয়ে নিম্ন শক্তি স্তরে আসার জন্য কিছুটা হলেও সময় নেয়। এই সময়টাকে বলা হচ্ছে তার স্বস্তিকাল বা রিল্যাক্সেশন টাইম। এই রিল্যাক্সেশন টাইমের উপর ভিত্তি করেই কিন্তু একটা এমআরআই সিগন্যালের ছবি কেমন হবে সেটা নির্ভর করে। তো এগুলো এক্সট্রা কথা, তোমরা যদি একটু জানতে চাও তাহলে একটু পরবর্তী 5টা মিনিট একটু মনোযোগ সহকারে শোনো। সেটা হচ্ছে যে একটা উত্তেজিত নিউক্লিয়াস তার উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য যে সময়টা নেয় সেটাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন টাইম বা স্বস্তিকাল। রিল্যাক্সেশন টাইমটা দুই রকম হয়, একটা হচ্ছে তোমার T1 রিল্যাক্সেশন আর একটা হচ্ছে T2 রিল্যাক্সেশন। T1 রিল্যাক্সেশনটা হচ্ছে তোমার এই যে নিউক্লিয়াসটা উত্তেজিত হয়েছে সেই নিউক্লিয়াসটার স্পিনের সাথে লেটিসের LATTIC লেটিস স্পিন এবং লেটিসের মধ্যে শক্তি বিনিময়ের মাধ্যমে যে রিল্যাক্সেশনটা হয় সেটা হচ্ছে রিল্যাক্সেশন T1। মানে হচ্ছে যে এই নিউক্লিয়াসটা যে পরিবেশে থাকে সেই পরিবেশের মধ্যে তার অতিরিক্ত শক্তি ছেড়ে দিয়ে যখন সে স্বস্তি অবস্থায় আসে তখন যে টাইমটা লাগে সেইটা হচ্ছে আমাদের এখানে T1। আর একটা হচ্ছে যে স্পিন রিল্যাক্সেশন, স্পিন রিল্যাক্সেশন, এই ক্ষেত্রে যেটা হয় এটাকে আমরা T2 বলি। এই ক্ষেত্রে যেটা হয় যে এই নিউক্লিয়াসটা তার পার্শ্ববর্তী নিউক্লিয়াসটাকে তার এক্সট্রা শক্তি প্রদান করে, এই নিউক্লিয়াসটা তার পার্শ্ববর্তী নিউক্লিয়াসটাকে এক্সট্রা শক্তি প্রদান করে সে স্বাভাবিক অবস্থায় চলে আসে। তার মানে একটা উত্তেজিত নিউক্লিয়াস যখন তার উত্তেজিত অবস্থা থেকে যখন নিম্ন অবস্থায় আসে তখন সে দুই ভাবে শক্তি হারায়। একটা হচ্ছে তার এনভায়রনমেন্টের মধ্যে সে শক্তি ছেড়ে দেয় দিয়ে স্বাভাবিক অবস্থায় চলে আসে, আর একটা হইতে পারে সে তার পার্শ্ববর্তী নিউক্লিয়াসকে তার এক্সট্রা শক্তি দিয়ে সে স্বাভাবিক অবস্থায় চলে আসে। তো যখন স্পিনের সাথে যখন পরিবেশের অর্থাৎ নিউক্লিয়াসের সাথে যখন পরিবেশের শক্তি বিনিময় হয় তখন দেওয়া হয় তখন এটাকে বলা হচ্ছে T1 রিল্যাক্সেশন বা স্পিন লেটিস রিল্যাক্সেশন। আর এই নিউক্লিয়াসটা যখন তার পার্শ্ববর্তী নিউক্লিয়াসকে যখন শক্তি দেয় তখন স্পিন রিল্যাক্সেশন ঘটে, এটাকে আমরা বলছি T2 রিল্যাক্সেশন। পরীক্ষা করার পর যে রিপোর্টটা পাবে সেই রিপোর্টের মধ্যে দেখবা T1 এবং T2 সম্পর্কে কিছু দেয়া আছে। তা এই রিল্যাক্সেশন প্রসেসটা নির্ভর করে বেশ কয়েকটা বিষয়ের উপর। তার মধ্যে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে তোমার এই বডি ফ্লুইডের মধ্যে বিভিন্ন অংশে কিন্তু বডি ফ্লুইডের মধ্যে বিভিন্ন পরিমাণ পানি থাকে বা প্রোটন থাকে। যেমন মনে করো যে তোমার কিডনি কোষে যেরকম পানি থাকবে মেদ কোষে কিন্তু সেরকম পানি থাকবে না, বা সেরেব্রো স্পাইনাল ফ্লুইডের মধ্যে যেরকম পানি থাকবে অর্থাৎ মস্তিষ্কের কোষে যেরকম পানি থাকবে অন্য কোষে কিন্তু সেরকম পানি থাকবে না। ফলে হবে কি, যেখানে পানির প্রবাহ বেশি হয়, বা পানির বা প্রোটন সংখ্যা যেখানে বেশি থাকে সেখানে একটা নিউক্লিয়াসের এরকম উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা আসতে টাইম একটু বেশি লাগে। তো এই যে প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে কি পরিমাণ পানি থাকবে আর সেখানে একটা উত্তেজিত নিউক্লিয়াস স্বাভাবিক অবস্থায় আসতে কি পরিমাণ টাইম নেবে এটা কিন্তু ফিক্সড। আমি একটা চার্ট দেখাবো।
তো কোনো কারণে যদি এই মানের চেয়ে যদি অনেক বেশি বা কম মান যদি প্রাপ্ত হয়, তাহলে বুঝতে হবে যে ওই জায়গার পরিবেশটা স্বাভাবিক নয়। তার মানে কি দাঁড়ালো? যেমন আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে এইখানে যেমনটা দেখো, তোমার সেরেব্রো স্পাইনাল ফ্লুইড যেটা আছে, সেখানে T1 এর মানটা হচ্ছে 4000 মিলি সেকেন্ড। অর্থাৎ এক্ষেত্রে যেটা হয়, একটা উত্তেজিত নিউক্লিয়াস যখন তার উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যখন আসে, তখন সেটা কি পরিমাণ টাইম নেয়? 4000 মিলি সেকেন্ড টাইম নেয়। এটা কোথায়? সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে। এবং এটা কখন নেয়? যখন সে তার শক্তিটাকে এনভায়রনমেন্টে ছেড়ে দিয়ে যখন আসে, তখন এই পরিমাণ টাইম নেয়। আবার এই নিউক্লিয়াসটাই যদি পার্শ্ববর্তী নিউক্লিয়াসকে যদি তার এক্সট্রা শর্ত দেয়, শক্তি যদি দিয়ে দেয়, ঠিক আছে, দিয়ে যদি আবার এরকম যদি রিল্যাক্সেশনে আসে, এটাকে আমরা বলি T2 আর এটাকে বলি আমরা T1, তখন সে টাইম নেয় 2000 মিলি সেকেন্ড। এটা কিন্তু ফিক্সড, একটা স্বাভাবিক ভালো কোষের মধ্যে, হ্যাঁ, মস্তিষ্কের একটা স্বাভাবিক গঠনের মধ্যে এই সেকেন্ডটা নেওয়া উচিত, যে একটা নিউক্লিয়াস যখন উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তর আসবে, তখন এই পরিমাণ শক্তি নেবে। এটা মনে করা যায় 2000 মিলি সেকেন্ড নিচ্ছে। কিন্তু কোনো কারণে যদি তার সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে অর্থাৎ সিএসএফ এর মধ্যে যদি পানির পরিমাণ যদি বেশি হয়ে যায়, তখন যেটা দেখা যায় যে এই নিউক্লিয়াসটা স্বাভাবিক অবস্থা থেকে উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা আসতে টাইম বেশি লাগে। অর্থাৎ যেখানে 400 মিলি সেকেন্ড লাগার কথা, সেখানে হয়তো দেখা গেল যে 600 মিলি সেকেন্ড লাগছে, যেখানে 4000 মিলি সেকেন্ড লাগার কথা, সেখানে হয়তো 6000 মিলি সেকেন্ড লাগছে। তাহলে আমরা যদি দেখি যে একটা তোমার সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের বা সিএফএস এর আমরা এমআরআই করে দেখলাম যে 1.5 টেসলা মানের, এই মানগুলো সব কিন্তু 1.5 টেসলা মেশিনের জন্য 1.5 টেসলা মানের একটা এমআরআই করে আমরা দেখলাম যে সেখানে সিএসএফ এর মান T1 এর ক্ষেত্রে 4000 চেয়ে 6000 পাওয়া গেছে। স্ট্যান্ডার্ড মান হচ্ছে 4000, পাওয়া গেছে 6000। তখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে ওই লোকের ওই সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে পানির পরিমাণ কিন্তু বেশি আছে। পানির পরিমাণ অত্যন্ত বেশি থাকার কারণে, এখানে বডি ফ্লুইড তথা পানির প্রবাহ বেশি থাকার কারণে এই নিউক্লিয়াসটার উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আসতে বেশি টাইম লাগছে। ঠিক আছে? তো এইভাবে মূলত T1 এবং T2 এর মান দেখে বুঝে নেওয়া যায় যে ওই জায়গার গঠন প্রকৃতি কিরকম বা এনভায়রনমেন্টটা কিরকম। তো তোমরা যদি শুধু এমআরআই এর যদি মূলনীতি চিন্তা করো, তাহলে তোমাদের পড়া মূলত এখান থেকেই শেষ।